আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে মোটামুটি সকলের ফোকাস হলো নির্বাচনের দিকে। আবার এর মাঝে আরেকটা ঘটনা ঘটেছিল, যেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে বিচারের রায়, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটাও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন। সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়, অথবা এই রায়টা কেমন হলো, এটা কি খুব বেশি দ্রুত হয়ে গেল কিনা, এই নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়া বা কি, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন একটা সম্মেলনে অংশ নিতে। সেখান থেকে উনি একদিন আগেই গিয়েছেন, যে ওখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের উদ্দেশ্য কি আমরা জানি না, কিন্তু আমরা সাধারণ মানুষ মনে করতে পারি যে উনি কি শেখ হাসিনাকে দ্রুত সেখান থেকে আনার ব্যাপারে আলোচনা করবেন, করলে কতটুকু সফল হতে পারেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এইসব আলোচনা আমাদের সঙ্গে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, আপনি আহ, খেয়াল করেছেন যে অজিত দোভালের সঙ্গে আমাদের খলিল সাহেবের সাক্ষাৎ হয়েছে, এবং এরই মধ্যে সরকার এবং কিছু লোক দেশে বিদেশ থেকে নানাভাবে প্রচার করে থাকেন যে খলিল সাহেব নাকি তাদের দেখা সবচেয়ে স্মার্ট ব্যক্তিত্ব, খুবই মানুষকে প্রভাবিত করতে পারেন। তো আপনার কি মনে হয় যে উনি এইবার সফল হবেন? যে উনি কি, যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে যে রায়ের পর যেন এই যে কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিদেরকে ফেরত পাঠানো হয়, আপনার কি মনে হয় অজিত দোভাল তাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন, নাকি অন্য কোনো সম্ভাবনা আপনি দেখছেন? না, সঙ্গে করে নিয়ে আসার বিষয়টা তো আসলে অবান্তর, এই কারণে যে এত সহজে তো এক্সট্রাডিশন হয় না। আর আমাদের এখান থেকে যে চিঠিটা গিয়েছে সেটা নিয়ম রক্ষার অংশ। এই চিঠিটা আমাদেরকে দিতেই হবে। পৃথিবীর যে কোনো দেশেই যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যিনি আমাদের এইখানে দণ্ডিত হয়েছেন অত্যন্ত গুরুতর মামলায়, তাহলে তাকে ফেরত চাওয়াই তো স্বাভাবিক। কিন্তু ফেরত দেওয়ার সিদ্ধান্তটা আমার ধারণা শুধু অজিত দোভাল সাহেবের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। ফেরত দেওয়ার বিষয়টা তো আসলে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং ভারত সেটা নিবে। আর ভারত সেটা নিবে কি নিবে না, এর সঙ্গে শুধু নিয়ম বা আইন জড়িত না, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও জড়িত থাকবে। তাদের যে রাজনীতিবিদদের বা ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে দৃষ্টিভঙ্গি সেটাও জড়িত থাকবে। এবং একই সাথে আহ বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় যারা মিত্র, তাদের প্রভাবও জড়িত থাকবে। ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা এত সহজ যে উনি গেলেন আর সাথে করে এরকম অপরাধী নিয়ে ফেরত আসলেন, আহ অভিযুক্ত অপরাধী নিয়ে। ব্যাপারটা সেরকম না। এটা আসলে এক ধরনের কল্পনার মতো যে উনি গিয়েছেন নিয়ে আসবেন, ব্যাপারটা এরকম না। আর এই ওনার যাওয়াটা তো একটা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনকে উদ্দেশ্য করে, কিন্তু একই সাথে তিনি হুম। আগের দিন গিয়ে যে দেখা করছেন, এই দেখাটা কেন করছেন বা কি, এটার তো কোনো উপযুক্ত ব্যাখ্যা নাই। তারা মিটিং করছেন, এখন এই মিটিং এ কি কি আলোচিত হলো এটা যদি আমরা জানতে পারতাম তাহলে এটা নিয়ে মন্তব্য করতে পারতাম। তবে এই মিটিংটি একটি অসম বৈঠক। এই কারণে অসম বৈঠক যে পদের দিক থেকে সমান হলেও নিরাপত্তা বিষয়ক ক্ষেত্রে অজিত দোভালের যে দীর্ঘ অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা। বা বা তার যে কর্মজীবন আছে, তার তুলনায় খলিল সাহেবের বিষয়টি তো অত মানে লম্বা না। উনি মূলত সিভিল ব্যুরোক্র্যাট ছিলেন, এবং উনি যে নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন এটা উনি নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে পর্যন্ত আমরা কেউ বুঝি নাই। তো যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা অভিজ্ঞতার দিক থেকে অসম বৈঠক, ক্ষমতার দিক থেকে অসম বৈঠক। ওইখানে দুবাল সাহেব যে ক্ষমতা এনজয় করেন, সেই ক্ষমতা আমার ধারণা এখানে আমাদের উপদেষ্টা এনজয় করেন না। ফলে আমরা ঠিক বলতে পারি না যে কি নিয়ে আলাপ হচ্ছে। তবে এই আলাপের ফলাফল আমরা উপলব্ধি করতে পারবো কিছুদিনের মধ্যেই। কেননা নিশ্চয়ই আলাপে তো কোনো সিদ্ধান্ত হবে বা ঐক্য হবে অথবা মতের অমিল হবে। ফলে যেটাই ঘটুক না কেন এটার একটা ফলাফল নিশ্চয়ই দৃশ্যমান হবে আগামীতে আমাদের সরকারের আচরণ এবং ভারতীয় সরকারের আচরণের মধ্যে দিয়ে। জি। আহ কিন্তু এই বিচারটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে আমরা দেখলাম জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশন, অথবা ধরেন আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের যে রিয়াকশন গুলো, এই রিয়াকশন গুলো কিন্তু একটা জায়গায় কমন ছিল,
একটা নিম্ন কমন ছিল ওই মৃত্যুদণ্ডের ব্যাপারে, তাদের তো ওই দেশগুলোর যে এক ধরনের নীতি আছে সেটা তো একটা ছিলই, ওটাকে দেখে বাদও রাখি। আরেকটা জিনিস কমন ছিল সেটা হলো যে এই মামলার প্রক্রিয়াটা, পরিচালন যে প্রক্রিয়া, এটা নিয়ে তারা মানে কিছুটা আপত্তি করেছে এবং বলেছে যে এটা একটু মানে আপনার দৃষ্টিকটু ভাবে খুব দ্রুততার সঙ্গে কাজটা করা হয়েছে। তো এই বিষয়টা কি আপনি মানে কেমন, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? পৃথিবীর বহু দেশে এখন ক্যাপিটাল পানিশমেন্ট রহিত, যে কারণে মানবাধিকার সংস্থাগুলি বিশেষ করে অ্যামনেস্টি ক্যাপিটাল পানিশমেন্ট হলেই সেটা নিষেধ করে, বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট ঠিক না, অন্য সর্বোচ্চ শাস্তি দিতে বলে। তো এটা তো তারা বলবেনি, এটাও তাদের নিয়মিত প্রতিবাদ বা নিয়মিত জি। মন্তব্যের অংশ। যে কোনোখানে যে কেউ ক্যাপিটাল পানিশমেন্ট পেলেই তারা যদি মন্তব্য করেন তাহলে প্রথমে বলেন যে এইটা ঠিক না। আর এরপরে তারা যেটা বলেন সেটা হচ্ছে যে তারা প্রসেসটাকে পরীক্ষা করেন, কেননা তাদের পরীক্ষা করার কতগুলি পদ্ধতি আছে। তারা একটা প্রোটোকল তৈরি করেছেন, যে প্রোটোকলের মধ্যে তারা যে কোনো বিচারকে ফেলে দেন। তো সেখানে একটি বড় বিষয় হচ্ছে প্রোটোকল রক্ষিত হলো কিনা। সেই প্রোটোকলে বিচারক নিয়োগের প্রক্রিয়া থেকে শুরু করে বিচারের সময়, বিচারের পক্ষ বিপক্ষের উপস্থাপিত যুক্তি এবং লয়ারদের মান, বিচারের উপরে কোনো এক্সটার্নাল প্রভাব, এরকম নানান কিছু তারা বিবেচনায় নেন। তো এইসব বিবেচনায় নিয়ে তারা মন্তব্য করেছেন বলে আমার ধারণা পশ্চিমা সমাজে বিচার সম্পর্কে যে ধরনের সামাজিক অনুভূতি বা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে, আমাদের দেশে কিন্তু এটা কাজ করে না। আমাদের দেশে কিন্তু আমাদের প্রথমত যে কোনো বিচারকে আমরা খুব একটা যে আস্থার সঙ্গে দেখি, ব্যাপারটা সেরকম না। আপনি দেখবেন যে আমাদের এখানে বিচার নিয়ে মানুষের মধ্যে নানান রকম অভাব অভিযোগ আছে। ফলে আমাদের এখানে এটা যেমন একটা প্রক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের দেশে আমরা শাস্তিমূলক বিচারকে সবসময় ন্যায় বিচার বলে মনে করি। আমাদের এখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে শাস্তি আমরা প্রত্যাশা করি যে কোনো বিচারে, এবং শাস্তি যত ভয়ঙ্কর হয় আমরা মনে করি বিচার তত কঠোর হয়েছে। পশ্চিমাদের সঙ্গে এখানে আমাদের একটা তফাৎ আছে। পশ্চিমারা মনে করে যে শাস্তি অ্যাপ্রোপ্রিয়েট এবং শাস্তি একটা কারেকশনাল মেজার। তারা মনে করেন যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে কারেক্টেড হবে। আর আমাদের এখানে মনে করা হয় যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার কারেকশনের কোনো সুযোগ নাই, তার ভালো করে শাস্তি দিয়ে সোজা করতে হবে। তো এইটা আসলে সাংস্কৃতিক পার্থক্য। এবং সাংস্কৃতিক পার্থক্যটার কারণ কি জানেন? আমরা ঔপনিবেশিক শাসনে মধ্যে আমাদের আইন তৈরি হয়েছে। আমাদের এইখানে ঔপনিবেশিক শক্তি আমাদেরকে শাস্তি দিতে চাইতো বা আমাদেরকে সোজাই করতে চাইতো। যে কারণে আমাদের আইনগুলি তাদের দেশে প্রচলিত আইনের মতো হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে অনেক বেশি নিবর্তনমূলক এবং অধিকারহীন, যেটা তাদের দেশে অধিকার যুক্ত আর কি। এইসব কারণে পশ্চিমারা এখন তাদের স্ট্যান্ডার্ড দিয়ে আমাদেরকে বিচার করে, যে স্ট্যান্ডার্ডটা আবার তারাই সেট করে দিয়ে গিয়েছিল। যেমন এই ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারটা কিন্তু তাদেরই সেট করা, আমাদের এখানে সেট করে না। আমাদের দেশে এই পশ্চিমারা আসার আগে মৃত্যুদণ্ডের বিধান ছিল শিরচ্ছেদ, অথবা আহ একটা দেয়ালের মধ্যে ঘর তুলে আটকে দেওয়া হইতো, জীবন্ত পুঁতে ফেলা হইতো, অথবা আমাদের এখানে শুলে চড়ানো হইতো। আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু ফাঁসি দিয়েছে মুঘলরা, এইটা নাই। মানে এই কথাটা নাই যে মুঘলরা ফাঁসির শাস্তি দিয়েছে। মুঘলদের শাস্তি ভিন্ন ছিল। তো এখন এই যে শাস্তির প্রকার ভেদটাও কিন্তু আমাদের এখানে পশ্চিমারাই করেছে। আবার পশ্চিমারাই এখন তাদের প্রসেস অনুযায়ী এটাকে বিচার করে। বলে আমি এগুলাকে খুব একটা ভালো মন্দ দৃষ্টিতে দেখি না। তাহাদের কথা তাহারা বলে, আমাদের কাজ আমরা করি, ব্যাপারটা বহুদিন থেকে এইরকম। তো তাহারা তাহাদের মতো বলিয়া যায়, আমরা শুনলে শুনি, না শুনলে শুনি না। তবে এইটা ঠিক যে এটার সঙ্গে বাংলাদেশের যে সভ্য হওয়ার একটা ব্যাপার আছে না। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন না, আমরা জুলাই সনদের মধ্যে দিয়ে সভ্য হলাম। আসলে জুলাই সনদের মধ্যে দিয়ে আমাদের সভ্যতা হবে না। আমাদের সভ্যতা হবে যখন আমরা প্রকৃতই পৃথিবীর মানদণ্ডে যে সভ্য দেশগুলি আছে সেই সভ্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সভ্যতা দেখাতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সভ্য হতে এখনো বাকি আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আজকে ইলেকশন কমিশনের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করেছে। বেশ কয়েকটা পার্টি গিয়েছিল, বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, রিপাবলিকান পার্টি, বাসদ, মার্ক্সবাদী এরা গিয়েছিল। সেখানে বিএনপির পক্ষ থেকে একটা খুবই মানে মৌলিক একটা দাবি করা হয়েছে, তারা প্রস্তাব দিয়েছে। তারা বলেছে যে নির্বাচনে নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তা আছে তাদেরকেই রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার প্রস্তাব দিয়েছে। তো এটা কি আপনার কাছে অবাস্তব মনে হয় নাকি এটা মানে করা সম্ভব বলে মনে হয়? এটা ঠিক অবাস্তব না, এটা বাস্তব। কিন্তু এইখানে একটা সমস্যা হচ্ছে যে তাতে হয়তো নির্বাচন কমিশন ওই সময় যদি সবাই রিটার্নিং অফিসার হিসেবে ব্যস্ত থাকেন, তাহলে কমিশনের রেগুলার কাজ কারা করবেন, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু
এই প্রস্তাবটার পেছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের ভেতর থেকে পাওয়া নানান ধরনের সূত্র থেকে একটা ধারণা তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের অফিসার, তারপরে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, তারপরে কিছু ব্যাংকার, কিছু সরকারি কর্মকর্তা, এদেরকে নিযুক্ত করার কথা ভেবেছেন, যেখানে অভিযোগ আছে যে তারা কেউ কেউ বিগত সরকারের সাথে সম্পৃক্ত, কেউ কেউ আবার জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, কেউ কেউ আবার বিএনপির সাথেও সম্পৃক্ত। ফলে এই বিষয়টাকে এড়ানোর জন্যই মনে হয় তারা এই সংখ্যাটাকে ছোট করে নির্বাচন কমিশনের ডিরেক্ট কর্তৃত্বে থাকা লোকদেরকে ব্যবহার করতে বলেছেন। এটা মূলত নির্বাচনের আগে নির্বাচনের রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা রক্ষার জন্য বিএনপির একটা প্রক্রিয়া আর কি। তবে আমি মনে করি নির্বাচন কমিশন চাইলে নিরপেক্ষ ব্যক্তিদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারেন। এমন নয় যে নিজেদের কর্মকর্তাই দিতে হবে, কিন্তু নিরপেক্ষতার যাচাই বাছাইটা ভালো হলে আমার মনে হয় ভালো হয়। কারণ এখন রিটার্নিং কর্মকর্তা তো সব জায়গায় হয় ডিসি, আমরা যেটা দেখেছি। হ্যাঁ, ওই যে ডিসিদের নিয়ে একটা আপত্তি আছে, কেন ডিসি নিয়োগে বাণিজ্য হয়েছিল, এটা একটা অভিযোগ আছে। এই যে হুম হুম। এই সরকারের বিভিন্ন নিয়োগ নিয়েও আপত্তি আছে যে তারা মেধা, যোগ্যতা বা নিরপেক্ষতা বিচার না করে দোসরের সঙ্গে সম্পৃক্ততা এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ততা অথবা ক্ষেত্র বিশেষে টাকা লেনদেনের অভিযোগ আছে। ফলে এইসব ক্ষেত্রে আসলে আমার মনে হয় বিএনপি একটু শঙ্কিত হয়ে উঠেছে যে এদেরকে ডিসি এসপি দেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া বা সরাসরি সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে হয়তো বিএনপি একটু সন্দিহান হয়ে উঠেছে আর কি। এটাকে আমি নেগেটিভ বা পজিটিভ কোনোভাবেই দেখি না। আমি মনে করি যে নির্বাচনের আগে দলগুলি বিভিন্নভাবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে চায়। বিএনপির এটা একটা প্রক্রিয়া আর কি। বিএনপি চাইছে যে যাতে কোনোভাবেই তাদের উপযুক্ত ক্যান্ডিডেটের মনোনয়ন বাতিল না হয় আর কি। এখানে আরেকটা কথা, আমি আমি যেটা আমি পার্সোনালি যেটা মনে করি আর কি, এটা আপনার সঙ্গে শেয়ার করি। এটা হলো যে এই যে সরকার এখন নির্বাচনের আগে সব জেলার ডিসিবিলিটি পরিবর্তন করতেছে, অলরেডি শুনলাম যে 50টা 52 জন পরিবর্তন হয়েও গেছে। তো এটা তো এই সরকার না করলেও পারে, কারণ আমরা জানি যে ইলেকশন কমিশন যখন শিডিউল ঘোষণা করবে তখন থেকে তো পুরো প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাবে। তো ওই সময় ইলেকশন কমিশনই তাদের নিজস্ব বিবেচনায় নতুন করে সবাইকে পরিবর্তন করলেই পারে। তাহলে কিন্তু আমার মনে হয় যে এই যে বিএনপি অমুকে বিএনপি, তুমুকে আওয়ামী লীগ, তুমুকে জামাত, তুমুকে এনসিপি, এই সমস্ত অভিযোগ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি। এটা আপনি কি মনে করেন? যারা তাস খেলে তারা জানে যে তাস খেলা যদি আপনি বারবার কার্ড শাফল করেন তাহলে প্রথমে যে অবস্থা ছিল কার্ড, সেই অবস্থা আবার ফেরত যায়। তো এই নির্বাচন কমিশনের আগে একবার নেড়ে চেড়ে দিল যাতে নির্বাচন কমিশন আবার নাড়লে আগের অবস্থায় ফিরে যায়। এটা একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। বিএনপি সরাসরি প্রশ্ন তুলেছে এবং তাদেরকে বলেছিল যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে তারা যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করেন, অন্তর্বর্তী সরকার না থাকেন। এর মানে কি? এর মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ না, এই কথাটা বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। তো সেই কারণে আমার মনে হয় যে এরাও খুব প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা খুব নিরপেক্ষ। এই অন্তর্বর্তী সরকারের আসলে এখন আর এটা কোনো সুযোগ নাই। এই অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষ না, এটা তারা বেশ ভালোভাবে প্রমাণ করেছেন। ফলে এখন তারা যাই করেন না কেন, এইটা বরং তাদের এই অনিরপেক্ষতার যে চেহারা তৈরি হয়েছে সেটাকে কোনোভাবেই মোচন তো করবেই না, উল্টা এটা একটা ডেসপারেশন শো করবে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, আমি কলা খাই না, ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি। কারণ আমরা দেখেছি তারা কিভাবে দল, বিভিন্ন পছন্দের দল এবং ব্যক্তিকে তারা প্রিভিলেজ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, ক্ষেত্র বিশেষে তার আশকারা দিয়েছেন। আশকারা শব্দটা আমি ব্যবহার করলাম আর কি। হুম, হুম, হুম। তাহলে এটা কি তাহলে নির্বাচনের নিরপেক্ষতাকে এই সরকার তাহলে বজায় রাখতে পারবে আলটিমেটলি? আপনার কি মনে দেখেন, হয় এই এটা? সরকারের নিরপেক্ষতার জায়গাতে বেশ কিছু প্রশ্ন তখনই তৈরি হয়েছে যখন সরকারের ভেতরে থাকা একজন ব্যক্তি বের হয়ে রাজনৈতিক দল গঠন করেছেন। তিনি কি জানতেন না তিনি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত? উনি কি হঠাৎ সকালবেলা সিদ্ধান্ত নিয়েছেন আর বিকালে বের হয়ে গিয়েছেন? মোটেও না। এই প্রক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছিল, এই সম্পন্ন হওয়ার প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই এই দলের যিনি সভাপতি হয়েছেন তার যুক্ত থাকারই কথা। তিনি কি বিযুক্ত থেকে এটা হয়েছিল? তার মানে ক্ষমতায় বসে থাকা অবস্থায় বাইরে একটি রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে মানসিক ভূমিকা অথবা পরামর্শের ভূমিকা অবশ্যই ছিলেন তিনি। এটা অস্বীকার করতে পারা যাবে না। তাইলে শপথ ভঙ্গ করেছে না? আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে থেকে বাইরে রাজনৈতিক দল তৈরি হচ্ছে, সেইটা তৈরির প্রক্রিয়া আপনি মানসিক সমর্থন, বুদ্ধিবৃত্তিক সমর্থন কেন দিবেন? এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, এই সরকারের আরেক উপদেষ্টা বলেছেন আমি নির্বাচন করব। উনি নির্বাচন করবে মানে উনি 2 দিন পরে অনিরপেক্ষ হয়ে যাবে, কোনো না কোনো দলের টিকিট নিবে।
তো যেই দলের টিকিট উনি নিবে উনি কি সেই দলের সঙ্গে যুক্ত না? আমরা কিন্তু এর আগে দেখেছি ওই দলের সঙ্গে উনি নাস্তা খান, উনি কেক খান, পেস্ট্রি খান, ছাগল খান, হাঁসের মাংস খান, তো বিভিন্ন খাওয়া দাওয়া করেন। তো তাইলে উনি এখন যে কাজগুলি করছেন সেটা কি ওনার যে দলে উনি যোগ দিবেন সেই দলের বিপক্ষে কিছু করছেন? সেই দলের স্বার্থহানি হয় এমন কোন সিদ্ধান্ত তিনি নিচ্ছেন না। তো না নেওয়া মানেই তো হচ্ছে উনি কোন একটি দলের দিকে তার এক ধরনের মায়া মমতা আছে, তাইলে এটা আরেকটা ঘটনা। এবং এর বাইরে একাধিক ব্যক্তি আছেন যাদেরকে আমরা দেখেছি যে তারা নানাভাবে এক ধরনের পক্ষপাত তারা প্রদর্শন করেছেন। আমি অযথা নাম বলতে চাই না। আমি এখানেও কিন্তু দেখেন কারো নাম বলি নাই। এখন কেউ যদি এখানে নিজেকে ভেবে নেন, ভেবে নিতে পারেন, কিন্তু এই সরকারের নিরপেক্ষতা বিভিন্ন জায়গাতে তারা কাজের মাধ্যমেই আহ প্রশ্নবিদ্ধ করেছেন। জি, আমি এখন একটা শেষ প্রসঙ্গে আসছি। এটা হয়তো অতটুকু রাজনৈতিক নয়, কিন্তু বেশ আলোচিত। আলোচিত এই কারণে আজকে আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে সারা দেশে মোবাইল দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তার একটা ধর্মঘটে গিয়েছে, এবং এটা মূল ইস্যুটা তৈরি হয়েছে ওই NEIR, এটা বাস্তবায়নকে কেন্দ্র করে। তার মানে মোবাইল গুলিকে রেজিস্ট্রেশন করতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো 16 তারিখের পর থেকে আগামী মাসে তারপর সব বন্ধ হয়ে যাবে। ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব এই মানে অভিনব পদ্ধতিটা নিয়েছেন, হয়তো এটা ভালো পদ্ধতি হবে, কিন্তু এটা বাস্তবায়ন করতে যে যে ঘটনাগুলো কালকে রাতে ঘটেছে বলে আমরা শুনেছি, যে একজন সাংবাদিককে মধ্যরাতে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে ডিবি, তারপরে 12 ঘন্টা আটকে রেখেছে, আরো একজনকে জেলে নিয়ে গেছে, এই যে বিষয়গুলো, এই বিষয়টা কেমন, আর এই বিষয়টাকে বাস্তবায়ন করতে যে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, যে প্রক্রিয়াগুলো আমরা দেখছি, এটাই বা কেমন? তার আগে আমি শুধু আরেকটা বিষয় বলি যে এনসিপি দাবি জানিয়েছে যে পোস্টারে পিছনের দিকে কারো ছবি ব্যবহার করা যাবে না। কারো ছবি ব্যবহার না করলে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই, এই জন্য যে ছবি আসলে বিজয় নিশ্চিত করে না। ছবি এক জি। ধরনের সম্মান, বলা যে আমি আসলে কার রাজনীতিকে বা কাদের রাজনীতিকে আমি প্রমোট করছি, এবং নিজের দলের অতি জনপ্রিয় ব্যক্তি যারা তাদের জনপ্রিয়তাটাকে ব্যবহার করা। তো এইটা হুম। যদি তারা বন্ধ করতে চান এই দাবি তারা করতেই পারেন। কিন্তু আমি সেক্ষেত্রে দাবি মানে বলতে চাই যে তাহলে কি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এদের নাম বা ছবি ব্যবহার করাও কি তারা বন্ধ করে দিবেন? কিংবা যে কোনো ধরনের ছবি ব্যবহার করা বন্ধ করে দিবেন? একটা দল কি তার প্রতিষ্ঠাতার ছবি ব্যবহার করতে পারবে না কোথাও? এই প্রশ্নগুলি কিন্তু আসবে। ফলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে নয়া নয়া দাবি দাওয়া উত্থাপন করা হচ্ছে এইরকম, যে এই দাবি দাওয়াগুলি আসলে ইলেকশনকে বন্ধ করা বা অহেতুক জটিলতা তৈরি করার জন্য এক ধরনের আমি বলবো যে আবদার আর কি। তো এইগুলি যদি চলতে থাকে আমার মনে হয় যে আসলে আহ বৃহৎ দল হিসেবে বিএনপিকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ আহ আপনি মানে এই মজার ব্যাপারটা আপনি লক্ষ্য করেন, একদিকে তারা আহ বিভিন্ন বাদের অবসান চায়, আরেক দিকে তারা আরেকটি বৃহৎ দলের নেতা নেত্রীর ছবি পিছনে ছাপা যাবে না সেইখানে তারা বাধা চায়। আবার নিজেদের বেলায় কি তারা কি তাহলে তাদের তারা যাদের নাম ব্যবহার করেন সেই নামগুলি কি তারা ব্যবহার করা বন্ধ করে দিবেন? অথবা ছবি বন্ধ করলেন, নেতা নেত্রীর নামে স্লোগান দেওয়া কি বন্ধ হবে? ফলে এই বিষয়গুলো আমার মনে হয় যে একটু নির্বাচন কমিশনের বা ভালো করে এগুলা পরিষ্কার করা উচিত। না হলে প্রতিদিন এরকম দাবি দেওয়া আসতে থাকবে, এবং এরপরে আসবে যে আপনি প্রতীক কত বড় প্রতীক ব্যবহার করতে পারবেন। কেননা শাপলা ফুল ছোট, ধানের শীষ একটু বড়, আর মনে করেন লাঙ্গল আরো বড়, তারপরে মনে করেন গরু মনে করেন বিরাট। হ্যাঁ, তো গরুর গাড়ি। হ্যাঁ এখন গরুর গাড়ি বিরাট, এখন গরুর গাড়িকে ছোট বানাইতে হবে অথবা শাপলা ফুলকে বড় বানাইতে হবে, এরকম আপত্তি আসে পড়তে পারে আর কি। তো এইটাকে আপনি কি করবেন? অথবা এরকম আসতে পারে যে 6 ফুট দীর্ঘ কোনো প্রার্থী দেওয়া যাবে না, 5 ফুট 6 ইঞ্চির ভিতরে রাখতে হবে, কারণ বাংলাদেশের এভারেজ উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। মানে এইসব দাবি দেওয়া না খুব হাস্যকর। এইবার আসেন আমি পরের ইয়েটাতে যাই, জি, জি, জি। পরের প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন যেহেতু সরকারকে ভ্যাট ট্যাক্স দেয়, সরকার সেই মোবাইল ফোন বা হ্যান্ডসেট গুলিকে এক ধরনের প্রোটেকশন দেওয়ার জন্য এবং নিরাপত্তাজনিত কারণেও আইএমইআই নম্বর দিয়ে এটা একটা ন্যাশনাল একটা রেজিস্ট্রির আন্ডারে আনতে চেয়েছে, যে প্রতিটি আমদানিকৃত ফোনের একটা ওয়েবসাইট থাকবে এবং সেইখানে বা একটা একটা তুলনা করার জায়গা থাকবে। আপনি ফোনটা ব্যবহার করতে শুরু করলেই রেজিস্টার্ড হ্যান্ডসেট না হলে সে মানে এক ধরনের বাধাপ্রাপ্ত হবে। এটাকে ট্যাক্স দিয়ে রেজিস্টার করাতে হবে। এখন এইটা একদিকে যেমন ঠিক, আরেকদিকে কিন্তু বাংলাদেশের যে মোবাইল ব্যবসা
এই ব্যবসাতে অধিক দামি সেটগুলি অধিকাংশ ক্ষেত্রে আমদানি হয়ে আসে না, এবং বাংলাদেশে অধিক দামি সেটগুলি তৈরি হয় না। যার ফলে মানুষ কি করে, অধিক দামি সেটগুলি বিদেশ থেকে হাতে হাতে নিয়ে আসে, এবং অনেক ক্ষেত্রে এটা চোরাই পথেও ঢুকে থাকে। এখন এটাকে বন্ধ করার জন্য এই প্রক্রিয়াটা একদিকে যেমন ভালো, আরেক দিকে এই প্রক্রিয়া একটা অসুবিধাও আছে। আমাদের দেশে যে মোবাইল বিক্রয় শিল্পটা তৈরি হয়েছে, এইখানে বিরাট সংখ্যক স্মার্টফোন বিক্রি হয়ে থাকে মূলত হাতে করে আনা সেট, এবং এখানে অনেক ব্যবসায়ী আছেন, লোকজন আছেন যারা জড়িত। আমার মনে হয় এদের সঙ্গে আলোচনা করে স্টেপ বাই স্টেপ এই কাজটা করলে পরে ভালো হতো, অথবা এই বিষয়টিকে রেগুলারাইজ করার জন্য বিক্রির সময় একটি কর পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা রাখলে হয়তো এটা ঠিক হয়ে যেত। মানে হাতে করে সেট আসলেও যিনি বেচবেন তিনি এটা ডিক্লারেশন দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কর উনি পরিশোধ করে দিবেন, তাহলে আমার মনে হয় ভালো হতো। কেননা বাংলাদেশে কিন্তু আইফোন অধিকাংশই হাতে হাতে আসে। তারপরে হুম। স্যামসাং এর যে বড় বড় সেট গুলি আছে যেগুলো অনেক দাম, এগুলো হাতে করে আসে, কারণ কর দিতে গেলে এগুলোর উপর অনেক কর হয়। আর এগুলো আবার আমাদের এখানে সংযোজিত হয় না, এই হাই এন্ড সেট গুলো আমাদের এখানে সংযোজিত হয় না, একটা জিনিস আমি ফলে যে বলি কোনো ভাবে এগুলো বাইরে থেকে তুষার আসবে। ভাই, এখানে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। এই যেমন ধরেন কেউ একজনকে গিফট করলো। এখন এরকম কিন্তু অনেক ঝামেলা হয়। আমি আমার নিজের একটা অভিজ্ঞতা, অবশ্যই একটু অপ্রাসঙ্গিক, অনেক আগের একটা অভিজ্ঞতার কথা বলি আমি। আমাকে একবার একজন একটা আপনার এই স্যুট পিস উপহার দিয়েছিল। তো আমি এটা খুব বিপদে পড়ে গেছিলাম। কারণ আমি বললাম যে স্যুট পিসের যত দাম, এটা বানাতে তার চেয়ে বেশি টাকা লাগবে। তো এটাতে আমি কি করে বানাবো? এখন যদি এমন হয় যে কেউ একজন আমাকে একটা গিফট করলো, আর গিফট করলে পরে ওটার যে কর হবে, আমি যে কর দিতে চাই, সেই কর দিতে গেলে তো আমার অলরেডি একটা মোবাইল আছে, আর একটা মোবাইল আমাকে একজন গিফট করতে শখ করে বিদেশ থেকে আসছে, আমার জন্য নিয়ে আসছে। এখন ওটা যদি আমি কর দিতে যাই, দেখা যাবে যে এটার জন্য অনেক টাকা আমাকে খরচ করতে হবে। এটা আমার জন্য একটা বাড়তি পেইন হতে পারে কিন্তু। মানে এই জিনিসটা একটু বিবেচনায় রাখতে এবং রাখি। আরেক, হ্যাঁ হতে পারে, আরেকটা কাজ হচ্ছে যে এই যে অতি দামি সেট এগুলো আসলে কি পরিমাণ বাংলাদেশে ব্যবহৃত হয় এটার একটা সংখ্যা নিশ্চয়ই আছে। ফলে এই অতি জি। দামি সেট গুলার ক্ষেত্রে মূল্যের ভিত্তিতে কর সেট না করে আমার মনে হয় এককালীন একটা কর ধরে দিলে ভালো হয়। রাইট, যেমন ভিডিও রাইট। ক্যামেরার ক্ষেত্রে 15,000 টাকা একটা কর ধরা আছে, এরকম কিছু কিছু ক্ষেত্রে কনসোলিডেটেড কর ধরা আছে, দাম যাই হোক কর এত হবে। তা আমার জি, মনে হয় 5,000 বা 10,000 টাকা একটা কর ধার্য করে দিলে তাহলে যে কেউই জি। 5,000 টাকা, কারণ 2 লাখ টাকার দাম সেটের, তো উনি 5,000 টাকা কর দিবে বা 10,000 টাকা কর দিবে, এরকম একটা সিস্টেম আচ্ছা, করে দিলে ভালো হয়। আরেকটা হচ্ছে অনেকে হাতে করে সেট আনেন, বলা হয়েছে একটা সেট আনতে পারবেন। এখন ওই একটা সেট তো কর ছাড়া রেজিস্ট্রেশন হবে, সেটা নিশ্চয়ই কোন একটা সিস্টেম টিস্টেম বার হবে। কিন্তু যেটাই হোক, আমার মনে হয় একটা সেট সঠিক না। একজন ব্যক্তি যদি বহুদিন বিদেশে থাকেন অথবা বেশ কিছুদিনের জন্য বিদেশে গিয়ে হাতে করে একটা সেট আনেন, এমন হতে পারে যে তার অ্যাডাল্ট বাচ্চা আছে, একটা বউ আছে, তো ওনার অন্তত 2টা সেট আনতে দেওয়া উচিত। আমি মনে করি না যে একটা সেট এটা কম হয়ে যায়। আচ্ছা, আর এই উনি যে নিজে যদি একটা রাতের বেলা নিজের যে জন্য নতুন ধরে কিনেন, না, এটাই কি বলবেন? উনি নিজে যদি একটা নতুন কিনেন তাহলে স্ত্রীর জন্য একটা কিনতে চাইতে পারেন, তাহলে উনি হ্যাঁ, একটা কিনলেন, তাহলে 2টা নতুন হয়ে গেল তো, তাহলে উনি 2টা নতুন সেট হ্যাঁ। নিয়ে ঢুকবেন কিভাবে? তো এই জন্য আমার মনে হয় অন্তত 2টা থাকা ভালো। আর ওই রাতের বেলা যে ধরে আনার ব্যাপারটা, ওটার সম্পর্কে কিছু বলবেন কিনা? আচ্ছা, এই জিনিসটা আসলে একটা ব্যাড প্র্যাকটিস, এগুলো হচ্ছে ক্ষমতার প্রদর্শনী। মানুষ যদি হুম। প্রতিবাদ করতে চায় করুক না, এই মোবাইলওয়ালারা প্রতিবাদ করে মানে কি করবে আসলে? ধরেন বিরাট প্রতিবাদ করলো, মোবাইল ফোন বন্ধ রাখলো, বেচলো না, মেরামত করলো না, ধরেন এর চেয়ে বেশি কি করবে আসলে? এত সহজে যদি আমরা শক্তি প্রয়োগ করতে শুরু করি এবং আমরা প্রশাসনিক শক্তি দেখাতে শুরু করি, আমার মনে হয় সেইটা যারা এটা প্রয়োগ করেন তাদের অধৈর্য এবং তাদের এক ধরনের ক্ষমতা প্রদর্শনের আকাঙ্ক্ষাকে প্রমাণিত করে। এবং এই যে আইনটাতে উনি করে যাচ্ছেন, ধরেন নির্বাচিত সরকার এসে কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারে, কালকে দিতে পারে হুম, না। তো এই মাত্র 2-3 মাসের হুম। জন্য এই বাহাদুরি না করাটাই মনে হয় আমার মনে হয় ভালো। তার মধ্যে উনি একজন বিদেশি নাগরিক, ওনার দেশে তো এই জিনিসই নাই, মোবাইল ফোন নিয়ে ওরা মাথা ঘামায় এইভাবে আমাদের মতো। কে কোনটা কোন দেশ থেকে আনলো, কোথা থেকে ঢুকলো, কোথা থেকে গেল না, উনি নিয়ে যে দেশে থাকেন অন্তত ওই দেশের নিয়মগুলো এখানে একটু চালু করে দিলেই তো পারে, কিন্তু সেটা তো করছে না। তো এই জন্য আমি মনে করি যে এগুলা আসলে ক্ষমতার নগ্ন প্রদর্শনী। ক্ষমতা চিরকালই প্রদর্শন করে নগ্নতায়। আপনি নিশ্চয়ই সেই গল্পটা জানেন যে রাজার একটি অদৃশ্য কাপড় সেলাই করলো জি। তার চামচারা। রাজা হাটে নগ্ন, একটা শিশু বলে বসলো, এ কি রাজা, তুমি তো নগ্ন। এর আগে পর্যন্ত কেউ বলে নাই যে রাজা নগ্ন।
তো ক্ষমতার এই নগ্নতা চিরকালই প্রদর্শিত হতে থাকে। আমাদের জি। মতো দুই একজন শিশু সুলভ ব্যক্তি হঠাৎ বলে উঠে যে রাজা তুমি তো নগ্ন। আমাদের এই শিশু সুলভ বিষয়টিকে ক্ষমার দৃষ্টিতে দেখাই ভালো। আমরা শিশু, আমরা বুঝি না। শিশু আর উন্মাদ ছাড়া তো কেউ নিরপেক্ষ হতে পারে না। তো এই জন্য আমরা হয় শিশু নইলে উন্মাদ, এবং এই উন্মাদ শিশু আমরা কথাবার্তা বলি, এইটা এইভাবে দেখাই ভালো। কিন্তু এই যে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাকে, সে এমনকি একটি বড় কোনো পত্রিকার সম্পাদকও না, এই পত্রিকাটা মৃতপ্রায়, এটার রাইট। অনলাইনও মৃতপ্রায়। ফলে এই জিনিসটা করে আর রাতের তুলে নিয়ে যাওয়ার কি আছে, দিনের বেলা নিলেই তো হইতো, মানে রাতের 12টায় নিতে হবে মানে। এগুলি আসলে আমার কাছে মনে হয় যে এগুলো এক ধরনের ভীতি প্রদর্শন, ঠিক না আর কি, জি। এগুলো করা না করলেই ভালো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আব্দুল লতিফ স্যার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আব্দুল লতিফ স্যারের আলোচনা। আমরা চেয়েছিলাম আলোচনাটা একটু ছোট রাখতে, কিন্তু তুষার ভাইয়ের স্বভাবই এরকম আর ওনার বৈশিষ্ট্যটা এমন যে ওনার কথা শুনতে থাকলে শুনতে ইচ্ছে করে। আমার ধারণা আপনারা এটা এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।